প্রতাপনগরের বিখ্যাত বর্মণ পরিবারে বিয়ে হয়ে আসে দেবী। কিন্তু বিয়ের আগেই দেবীর ভবিতব্যে লেখা আছে বিধবা হওয়ার অভিশাপ। দুমদাম করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়িতে পা রাখার পরপরেই দেবীর সাথে শুরু হয়ে যায় নানা অপ্রত্যাশিত ঘটনা। বিয়ের পরের রাত, যা কালরাত্রি নামে পরিচিত, এই কালরাত্রিতেই স্বামী স্ত্রী দুজনের মুখ দেখা নিষেধ। এই কালরাত্রিতেই দেবীর বর রুদ্রকে হত্যা করা হয়। দেবী কি পারবে তার স্বামীর হত্যার রহস্য উন্মোচন করতে? কি আছে এই বর্মণ পরিবারের প্রতিটি সদস্যের ভেতরের রহস্য? কি আছে এই বাড়ির ভেতরের রহস্য? দেবী কি পারবে তা উন্মোচন করতে? তা দেখতেই আমাদের সাথে পুরো মুভিটি দেখতে হবে। পরবর্তীগুলো আমরা এক্সপ্লেইন করছি। নববিবাহিত দেবী, সে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দিকে রওনা হচ্ছে। সারা রাত না ঘুমানোর জন্য সে গাড়িতে ঘুমিয়ে পড়ে। এই ঘুমানোর মধ্যেই সে একটি স্বপ্ন দেখে। সে স্বপ্নের মধ্যে দেখে যে সে তার শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বরণ করার জন্য তার পায়ের সামনে দুধে আলতা দেওয়া। এই দুধে আলতার যখন সে পা দিয়ে বাসায় ঘরে ঢুকবে, এমন সময় তার বন্ধু মায়া পেছন থেকে বলছে, দেবী তুই কি দেখতে পাচ্ছিস, এটা তোকে যে দুধে আলতা দিয়ে বরণ করা হচ্ছে, এটা দুধে আলতা না, এটা হচ্ছে তোর স্বামী রুদ্রের রক্ত। তখন দেবী একটু হকচকিয়ে যায়। এটা ছিল দেবীর স্বপ্ন। স্বপ্ন ভাঙতেই দেবী দেখে যে তার স্বামী তার পাশে বসা এবং গাড়ির সামনে সিটে বসা তার ছোট দেবর অজিতেশ। তার স্বামী রুদ্র নতুন বউয়ের কথা চিন্তা না করে বেপরোয়াভাবে ড্রিঙ্ক করছে। এটা দেখে সে একটু বিব্রত হয়ে যায় এবং ভাবতে থাকে যে তার হয়তো এই বিয়েতে কোনো মত ছিল না। সে পরিবারের চাপে পড়ে দেবীকে বিয়ে করছে এবং তখনই দেবীর তার গায়ে হলুদের কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায় যে তার সেদিন অনেক মন খারাপ ছিল। তারপর দেখানো হয় তার মা বাবাকে। তার মা বাবা দেবীর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে থাকে এবং তারা খুবই চিন্তিত ছিল যে তারা কি ইচ্ছা করেই তাদের মেয়েকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। তখন তারা জানতো যে দেবীর স্বামীর আগের বউ হৃদিকার কি ভয়াবহ মৃত্যু হয়েছিল। এগুলো জানার পরেও তারা দেবীকে এরকম একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে। তারপরে দেখা যায় যে দেবী চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ দেবীর বান্ধবী মায়া আসে এবং মায়া তাকে বলে যে তুই রুদ্রকে বিয়ে করছিস, তুই তো রুদ্রর আগের সব কিছুই জানিস, যে তার আগের বউর কি ভয়াবহ মৃত্যু হয়েছিল। তখন দেবী চুপ করে থাকে। তার মাঝে বোঝা যায় যে দেবী সব আগে থেকেই জানতো, সে জেনেই রুদ্রকে বিয়ে করছে। পরবর্তীতে দেবীর শ্বশুর বাড়ির থেকে হলুদের তত্ত্ব আসে এবং দেবীকে খুব সুন্দর করে হলুদ লাগিয়ে গোসল করানো হয়। এর পরবর্তীতে দেবী গোসল করতে যায় এবং তখন মায়া আসে। মায়া এসে দেবীকে বলে যে তোর সাথে এবং তোর হবু বরের সাথে খুব সুন্দর মিল আছে। তখন দেবী বলে কি মিল? বলে যে তোরও আগের বয়ফ্রেন্ড মারা গেছে আর রুদ্রেরও আগের বউ মারা গেছে। তখন দেবী বলে যে না, রুদ্রটা আগে বিয়ে হয়েছিল, আমার তো আর আগে বিয়ে হয়নি। তারা এসব নিয়ে কথা বলতে বলতেই ওই দিন চলে যায়। আর সেই মুহূর্তে মায়া বলে যে আমি তোকে আজকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যে তোর স্বামী তোর কাল রাত্রির দিন মারা যাবে। তখন দেবী একটু হকচকিয়ে ওঠে। পরের দিন তাদের বিবাহ। বিয়ের দিন বিয়ের কাজ সেরে তারপর দেবী রওনা দেয় শ্বশুর বাড়ির দিকে। এই শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই তার একমাত্র ননদ শিবানী তাকে ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে বলে যে দেখ তোর কি কিছু মনে পড়ছে? তখন দেবী একটু
চমকে গিয়ে ভাবতে থাকে যে আমাকে তুই করে কেন বলছে এবং আমার কেন মনে পড়বে। তখন শিবানী বলে যে তোর কি কিছু মনে পড়ছে নাকি কোনো নাটক করছিস। তারপরে দেবীর ঘরে আসে তার পিসতুতো ননদ স্নেহা এবং স্নেহাকে দেবী বলে যে স্নেহা তুমি নিচে গেলে আমার বান্ধবী মায়াকে বলবে আমার সাথে দেখা করতে। এরপর স্নেহা যাওয়ার প্রস্তুতি নিলে তখন দেবী আবার ডাক দিয়ে বলে যে স্নেহা তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে। স্নেহা বলে যে কি। বলে যে রুদ্রর প্রথম স্ত্রী রিধিকা কিভাবে মারা গিয়েছিল। তখন স্নেহা না শোনার একটা ভান করেছিল। তখন দেবী আবার জিজ্ঞেস করে যে স্নেহা রিধিকা কিভাবে মারা গিয়েছিল। তখন স্নেহা কথা ঘুরিয়ে বলে যে রিধিকা গোসল করতে গিয়ে পানিতে পড়ে তারপর মারা যায় ওয়াশরুমে। বিশ্বাস হয়নি, তারপরও সে বিশ্বাস করতে হয়েছে। তারপর স্নেহা সেখান থেকে চলে যায়। তারপরে মায়া আসে দেবীর ঘরে। তারপর দেবী মায়াকে বলে যে মায়া তুই যে ভবিষ্যৎবাণী করেছিলিস যে রুদ্র আজকে কাল রাত্রিতে মারা যাবে, তাকে আমি পরিবারের সবাইকে জানাবো। তখন মায়া হেসে বলে কি তুই কি পাগল হয়ে গেছিস, তোর কথা সবাই কেন বিশ্বাস করবে। মায়া বলে যে দেবী বলে যে আমি বলবো যে তুই ভবিষ্যৎবাণী করেছিস। তখন মায়া বলে যে আমি তো শিকারে হয়ে যাব, আমি তো শিকারই করবো না। দেবী তার ঘরে একা একা বসে বসে ভাবতে থাকে যে হয়তো কিছুক্ষণ পরেই রুদ্রের সাথে ঘটে যাবে এক ভয়াবহ ঘটনা। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে তাদের বাড়ির কাজের মেয়ে তাদের রুদ্রকে ডাকতে রুদ্রর ঘরের সামনে আসে এবং ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় যে রুদ্র অচেতন অবস্থায় খাটের উপরে শুয়ে আছে এবং তার পিছনে একটি চুলের কাঁটা বিঁধে আছে। পুরো বিছানা রক্তে ভরে আছে। কাজের মেয়ে মিনা রুদ্রকে মৃত রক্তাক্ত অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে। তখন দেবীর বুঝতে দেরি হয় না যে রুদ্রের সাথে কি ঘটেছে। সবাই দৌড়ে রুদ্রের ঘরে আসে। ছেলের এই অকাল মৃত্যুতে মা বারবার অজ্ঞান হয়ে যায়। এরপরেই বাড়িতে আসে ইন্সপেক্টর সাত্তকী এবং সে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করে এবং তাদের পুরো রায়বর্মন বাড়ি তল্লাশি করার এবং ছেলের মৃত্যুতে সমরেশবাবু কিন্তু কঠোর ছিলেন। তিনি পুলিশদের এবং ইন্সপেক্টরদের বলতে থাকেন যে এই বাড়িতে আপনাদের কি কি কাজ আছে তা সেরে আপনারা তাড়াতাড়ি বিদায় হন, এই এলাকায় আমাদের একটা প্রেস্টিজ আছে। তখন ইন্সপেক্টর সাত্তকী রুমে প্রবেশ করে এবং তিনি বলেন যে খুনি যখন আপনাদের সম্মানের কথা ভাবেনি তাহলে আমরা কেন আপনাদের সম্মানের কথা ভাবতে যাব। তখন অমিতেশ বাবু বলে যে আপনি চিনেন আমি কে। তখন ইন্সপেক্টর সাত্তকী তাদের পুরো পরিবারের কে কি করে, কার কি পরিচয়, কার কি চরিত্র তার সম্পর্কে বলতে থাকে এবং বলা শেষে সাত্তকী বলে যে যে চুলের কাঁটা দিয়ে রুদ্রবাবুকে হত্যা করা হয়েছে সেই চুলের কাঁটাটি কার। তখন কেউই তা স্বীকার করতে চায় না, বলে যে কেউই তা জানে না যে চুলের কাঁটাটি কার। তারপরে ইন্সপেক্টর সাত্তকী তার সহকর্মী ইমন ব্যানার্জিকে জিজ্ঞেস করে যে ডেড বডিটি প্রথমে কে দেখেছিল। তখন ইমন ব্যানার্জি বলে যে তাদের কাজের মেয়ে মিনা। তখন তিনি বলেন যে আমি মিনার সাথে কিছু কথা বলতে চাই। এরপরে সাত্তকী চলে যায় দেবীর ঘরে এবং দেবীকে জিজ্ঞেস করে যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে, সম্বন্ধ করে। তখন দেবী বলে যে সম্বন্ধ, বলছে যে আপনি কি সম্বন্ধ বুঝেন না, আপনাদের বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছে। তখন দেবীর মনে পড়ে যায় তার বিয়ের আগের যখন সমরেশবাবু তাদের বাড়িতে গিয়েছিল এবং সমরেশবাবু তাদের বাড়িতে গিয়ে বলেছিল যে তাদের আর কোনো খরচের কোনো দায়ভার হবে না, তারা দেবীর সব কিছু চালাবে এবং নানা প্রচারণায় দেবীর মা বাবাকে নানা কথা বলে ভুলিয়ে বালিয়ে দেবীকে তার বড় ছেলে রুদ্রের বউ করে আনে। এরপরে ইন্সপেক্টর সাত্তকী তাদের কাজের মেয়ে মিনার সাথে কথা বলে এবং মিনা তার
ইনভেস্টিগেশন শেষে মিনা সার্থকীকে জানায় যে সেদিন রাত্রে মিনা তার নিচের থেকে ঘরের উপরে রুদ্রের ঘরের সামনে একটা বোরকা পরা লোককে দেখেছিল। তো এরপরে সার্থকী মিনাকে জিজ্ঞেস করে যে যে চুলের কাঁটা দিয়ে রুদ্রকে হত্যা করা হয়েছে সেই চুলের কাঁটাটি কার। তখন মিনা সাপ জানিয়ে দেয় যে এই চুলের কাঁটাটি হচ্ছে এই বাড়ির মেজ বউ রাইয়ের, এবং রাইকে মিনা রুদ্রের ঘরে সন্ধ্যার সময় দেখেছিল। এবং রাই যখন রুদ্রের ঘরে গিয়েছিল তখন তার চুলের কাঁটাটি তার খোঁপায় ছিল, এবং তারপরের কিছুক্ষণ পরেই যখন রাই রুদ্রের ঘরের থেকে বের হয়ে আসে তখন তার খোঁপায় কাঁটাটি ছিল না। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এ বাড়ির বড় ছেলে রুদ্রের সাথে এ বাড়ির মেজ ছেলের বউ রায়ের অবৈধ সম্পর্ক ছিল। এসব শোনার পর ইন্সপেক্টর সার্থকী তানিকে জিজ্ঞেস করে যে এই ঘটনাটি কি শুধু তুমিই দেখেছো নাকি বাড়ির অন্য কোনো সদস্য দেখেছে। তখন তানি জানায় যে দেবী এই পুরো ঘটনাটি দেখেছে এবং শুনেছে দূর থেকেই। সার্থকী কাজের মেয়ে মিনাকে জিজ্ঞেস করে যে তুমি কি মনে করো এ বাড়ির কে রুদ্রকে খুন করতে পারে। তখন কাজের মেয়ে মিনা গালের নিচে হাত দিয়ে বলে যে এ বাড়ির সবাইকেই আমার সন্দেহ হয়, সবাই তাকে খুন করতে পারে, তাই নির্দিষ্টভাবে কাউকেই বলা যাচ্ছে না যে কে খুন করেছে। এর কিছুক্ষণ পরেই রায় বর্মন বাড়িতে উপস্থিত হয় দেবীর বাবা মা, এবং দেবীর বাবা মাকে জানানো হয় যে দেবীর বর রুদ্রকে হত্যা করা হয়েছে। তখন তারা অবাক হয়ে বলে যে দেবী কোথায়। তখন একজন এসে বলে যে দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে দেবী বাড়ির পাশের একটি পুকুরে চলে যায় আত্মহত্যা করার জন্য, এবং সে যখন পুকুরের সামনে যায় তখন তার হ্যালুসিনেশন শুরু হয় এবং সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড চিরাগ পুকুর থেকে তাকে ডাকছে, এবং সে নামে এবং সে সুইসাইড করার চেষ্টা করে। তখন ইন্সপেক্টর সার্থকী তাকে পুকুর থেকে উঠিয়ে তাকে বাঁচায়, এবং তারপর তার মেজ দেওর তার দেখছিল যে তার কি পরিস্থিতি এখন। তারপর সার্থকী তার হেড ইন্সপেক্টরের কাছে যায় এবং ইন্সপেক্টর বলে যে রায় বর্মন বাড়ির কেসের এখন কি পরিস্থিতি। তখন সার্থকী জানায় যে মার্ডারটা খুব নর্মাল হয়েছিল, নিশ্চয়ই বাড়ির কেউ মার্ডারটা করেছে, কিন্তু এখনো জানা যায়নি যে কে করেছে, এটা শীঘ্রই তদন্ত করে বের করা হবে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে দেবীর ঘরে আসে তার বান্ধবী মায়া, এবং মায়া বলে যে দেবী তোর কি মনে হয় রুদ্রকে কে খুন করেছে। তখন দেবী বলে যে আমি জানি না কে খুন করেছে, আমার তো কিছুই মনে হচ্ছে না। তখন মায়া বলে যে তোর কি আমাকে সন্দেহ হয় না। তারপর দেবী বলে যে না, তোকে কেন সন্দেহ হবে, তুই কি মানুষ খুন করতে পারবি। তখন মায়া বলে যে আমি তোর জন্য সব কিছুই করতে পারবো। এমন সময় রুমে এসে হাজির হয় বাড়ির কর্ত্রী ইন্দ্রাণী। তখন ইন্দ্রাণী দেবীর গলা টিপে ধরে বলে যে তুই কেন আবার এই বাড়িতে ফিরে এসেছিস, তোর জন্য আমার বাড়ি কাল রাত্রি হয়ে গেছে, তোর জন্য আজকে আমার বাড়ির এই পরিস্থিতি। তখন যখন ইন্দ্রাণী রুম থেকে চলে যায় তখন দেবী ভাবতে থাকে যে আসলেই কি আমি এই বাড়ির সাথে আগে পরিচিত ছিলাম, সবাই কেন আমাকে এভাবে কথা বলছে, কেন আমাকে তুই করে কথা বলছে। তখন সে একটু হতভম্ব হয়ে যায়। এরপর বর্মন বাড়িতে আসে ইন্সপেক্টর সাত্তকী, এবং সাত্তকী পুরো বাড়িতে তল্লাশি চালাতে থাকে, এবং তারপর তল্লাশি চালাতে গিয়ে সে দেখতে পায় যে এবং বুঝতে পারে যে রুদ্রকে যে হত্যা করেছে সে ছিল লেফট হ্যান্ডেড, এবং তার নার্সিং বা বিভিন্ন মেডিকেল ইস্যু সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। এবং পুরো বাড়ি তল্লাশির পরে তার রায় বর্মনের মেজ ছেলে অমিতেশের খাটের নিচে একটি প্যান্ট পাওয়া যায়, যে প্যান্ট ছিল রক্তাক্ত, এবং সে তারপর ইন্সপেক্টর সার্থকী অমিতেশকে ডেকে বলে যে এখন আপনি কি বলবেন। এরপর আমরা আপনার মেডিকেল নার্সিং হোম তল্লাশি করে দেখেছি সেখানেও একটি রক্তাক্ত শার্ট পাওয়া যায়, যে শার্টের রক্ত আমরা ফরেন্সিক রিপোর্টে নিয়ে দেখি যে এটি রুদ্র রক্ত ছিল। এখন আপনি কি বলবেন। এরপর অমিতেশকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এর পরের দিন রায় বর্মন বাড়ির ছোট ছেলে একটি পতিতালয়ে যায় এবং সে যে পতিতালয়ে যায় সেখানে একটা মেয়ে এসে বোরকা পরে তাকে হত্যা করে। এর পরবর্তীতে অমিতেশ তা ভাইয়ের হত্যা শুনে সে বিব্রত না হয়ে সে একটু খুশি হয়ে ভাবে যে এখন তো আমি ওইখানে ছিলাম না, তাহলে তো নিশ্চয়ই এই মার্ডারের মধ্যে আমাকে সন্দেহ করা হবে না। এর পরবর্তীতে ইন্সপেক্টর সার্থকী অমিতেশের সাথে কথা বলে এবং অমিতেশ তাকে কিছু চাঞ্চল্যকর রহস্য দেয় এই রায় বর্মন বাড়ির। তা বলে যে আপনি তো আমাকে লেফট হ্যান্ডেড এবং মেডিকেল সায়েন্টিফিক সম্পর্কে আমার ধারণা আছে দেখে আপনি আমাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু আমি যদি বলি যে এই বাড়ির আরও দুজন সদস্যেরও এই সম্পর্কে এই লেফট হ্যান্ডেড এবং তার মেডিকেল সায়েন্টিফিক সম্পর্কে ধারণা আছে, তখন ইন্সপেক্টর সার্থকী বলে যে কার কার আছে এই সম্পর্কে ধারণা। তখন অমিতেশ বলে যে আমার স্ত্রী রায় এবং আমার বাবা অমিতেশ রায় বর্মন। এবং এই কথা বলার পরে সে বলে যে এছাড়াও আপনি কি জানেন যে রুদ্রের আগের স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? তখন অমিতেশ তাকে এই রুদ্রর মারা যাওয়ার কাহিনী বর্ণনা করে বলে এবং বলে যে সে তার রুদ্রের সাথে আমার স্ত্রী রায়ের অবৈধ সম্পর্ক ছিল, যা রুদ্রের আগের স্ত্রী শিবানী জেনে যায় এবং তা দেখে শিবানী অনেক চিল্লাচিল্লি করে দেখে রুদ্র তাকে ধাক্কা দিয়ে মাথায় গ্লাস ঢুকিয়ে তাকে হত্যা করে এবং আমার বাবা তার টাকা পয়সা দিয়ে এবং তার পাওয়ার দিয়ে এই কেসটি ধামাচাপা দিয়ে দেয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে সার্থকী যখন অমিতেশের সাথে কথা শেষ করে চলে আসে তখন অমিতেশ চিৎকার করে বলে যে ইন্সপেক্টর, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এই বাড়িতে আরও একজন সদস্য আছে যার লেফট হ্যান্ডেড এবং তারও মেডিকেল সায়েন্টিফিক সম্পর্কে যার ধারণা রয়েছে। তখন বলে যে কে? তখন বলে যে দেবী। তখন ইন্সপেক্টর সার্থকী জিজ্ঞেস করে যে আপনি কিভাবে জানেন যে দেবী লেফট হ্যান্ডেড? বলে যে 6 বছর আগে যখন দেবী এই বাড়িতে ছিল তখন জানতে পারি। বলে যে 6 বছর আগে দেবী এই বাড়িতে ছিল? তারপরে আমরা দেখতে পাই তখন আর কোনো কিছু না বলে আমাদের দেখানো হয় যে মায়া দেবীর ঘরে আসে এবং মায়া বলে যে এই কয়েকদিন আগে যে তোর বরকে হত্যা করা হয়েছে, তোর বরকেও আমি হত্যা করেছি এবং তো এবং তোর ছোট দেওরকেও আমি হত্যা করেছি এবং তোদের এই বাড়িতে আরও 4 সদস্যের হত্যা হবে এবং তোকেই তা সামলাতে হবে। তখন দেবী অনেক হকচকিয়ে যায়, বলে যে তুই কেন এসব করছিস? বলছে যে আমি তোর ভালো চাই, আমার তোর পাশে আমি ছাড়া আর কেউ যাতে না থাকে তার জন্যই আমি এসব করেছি। আর এর মাধ্যমে আমরা দেখতে পাই যে কাল রাত্রি ওয়েব সিরিজটির শেষ হয়ে যায় এবং এর মাধ্যমে এখনও অনেক রহস্য, রায় বর্মন বাড়ির অনেক রহস্য এখনও উন্মোচন হওয়ার বাকি এবং অনেক রহস্য আমাদের কাছে এখনও জানার বাকি, যে রহস্যগুলো আমরা জানতে পারবো পরবর্তী ওয়েব সিরিজে, যে ওয়েব সিরিজটি সামনের বছর রিলিজ হবে এবং ওই ওয়েব সিরিজের মাধ্যমে আমরা সকল রহস্য পুরোপুরি জানতে পারবো। যারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ।